সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। জ্বালানি সংকট নিয়ে আন্দোলনকে হঠকারিতা আখ্যা দিয়ে দুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন, রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই। সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি পক্ষ। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য, গণতান্ত্রিক প্রতিবাদকে হঠকারিতা বলে বিরোধী দলের ওপর হামলা মামলার ন্যারেটিভ তৈরি করছে সরকার। অন্যদিকে তথ্যমন্ত্রী বলেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর হাতে দমন করা হবে। জুলাই অভ্যুত্থানের পর অসত্য ন্যারেটিভ তৈরির পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই প্রশ্ন উঠছে, রাজনীতির মাঠে এই ধারা কতটা স্বাস্থ্যকর, আর এর ফায়দা লুটছে কে? এ নিয়ে আজকে সম্পাদকীয়। ন্যারেটিভ তৈরি করছে কারা? এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9, মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, এবং শাহেদ আলম, সাংবাদিক ও বিশ্লেষক। দর্শক, আপনারাও ওই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য সরাসরি ফোন দিতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। এখনও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় ভারত। আন্তরিক আমন্ত্রণের কথা বলছে দিল্লি। ঝুলে থাকা সমস্যা সমাধানের উপর নির্ভর করছে সম্পর্ক। অবস্থান ঢাকার। রোহিঙ্গা ফেরতের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতির ব্যাখ্যা চায় বাংলাদেশ। রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ জানালো ঢাকা। আল কায়দা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ভিত্তিহীন। এনবিআরে দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি চায় না সরকার। কর্মকর্তাদের শাস্তি মওকুফের দাবি, বিবেচনার আশ্বাস প্রধানমন্ত্রীর। চা শ্রমিকদের দিলেন রেইনকোট। সরকারের 6 মাসে প্রশাসনে দলীয়করণ সহ প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগ জামায়াতের। গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান। এবং নারীদের জন্য চালু হলো পিঙ্ক বাস, চালক হেলপারও নারী। ঢাকা চট্টগ্রাম বগুড়ায়ও মিলবে সেবা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি, বন্ধ হবে চাঁদাবাজি। শান্ত ভাই, মনিরা শারমিন এবং শাহেদ আলম ভাই, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যেহেতু আজকে রাজনৈতিক দলের প্রতিনিধি একজনই আছেন এবং বাকিরা মোটামুটি সাংবাদিকতা এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করেন, আমি শান্ত ভাই আপনাকে দিয়ে কথা শুরু করতে চাই। আলোচনাটি দেখেছেন, ন্যারেটিভ নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম। যদি আমরা দার্শনিক মিশেল ফুকোর যে ন্যারেটিভ নিয়ে কিংবা ডিসকোর্স তৈরির যেই জায়গাটা তিনি ব্যাখ্যা করেছিলেন, যে ক্ষমতাশীলরা কিংবা প্রভাবশালী গোষ্ঠী আসলে ন্যারেটিভটা তৈরি করে এবং সত্য আসলে শুধু বর্ণনা করা হয় না, কখনো কখনো সত্য নির্মাণও করা হয়। আমাদের রাজনীতির মাঠে এরকম নির্মিত সত্যের কি অনেক বেশি আধিক্য দেখা যাচ্ছে কিনা আসলে? না, ফুকো বলছেন ক্ষমতাসীনরা করে, কিন্তু এইখানে তাহলে কি সবাই ক্ষমতাবান? বাংলাদেশে তো এখন সবাই যে যার মতো ন্যারেটিভ তৈরি করছে। কারণ সরকারের 180 দিন পূর্ণ হয়েছে। এক পক্ষের ন্যারেটিভ হচ্ছে তারা সব সফল হয়েছে এবং কীভাবে সফল হয়েছে তার একটা বয়ান তৈরি করা। আর এক পক্ষ বলছে কিছুই সফল হয়নি, সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং কীভাবে ব্যর্থ হয়েছে তার একটা বয়ান তৈরি করা। সুতরাং দুই পক্ষই দুই রকম একটা ন্যারেটিভ তৈরি করছে এবং প্রত্যেকেই দায়টা আরেকজনের উপর চাপাচ্ছে। কিন্তু আমরা এখানে যারা আছি, এই তিনজনেরও হয়তো 3 রকমের ন্যারেটিভ থাকবে। তা আমি গত 2 দিন ধরে একটা ন্যারেটিভ যেটা তৈরি করার বা বলার চেষ্টা করছি, সেটা হলো এই সরকার কিছু জায়গায় ব্যর্থ হয়েছে, আবার কিছু জায়গায় সফল হয়েছে। ব্যর্থ হয়েছে কোন জায়গায়? যেমন এখন বিদ্যুৎ এবং গ্যাসের ক্রাইসিস যাচ্ছে, এটা নিয়ে মানুষ কষ্টে আছে, সেটা নিয়ে সরকার এটা ম্যানেজ করতে ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতা সরকার কেউ সবাই না হলেও কেউ স্বীকারও করছে যে হ্যাঁ, তবে এটার অতীতের যে ধারাবাহিকতা, বিদেশ নীতির জ্বালানি নির্ভর বিদেশমুখী জ্বালানি নীতি এবং দেশীয় গ্যাস অনুসন্ধান না করা, কিছু উৎপাদন কেন্দ্র জরাজীর্ণ এবং সেখানে আগুন লাগা, অ্যাক্সিডেন্ট, এসব নানান কারণে হয়েছে। এটা তাৎক্ষণিকভাবে আসলে সমাধান করা কারো পক্ষেই সম্ভব না, তাদের পক্ষেও সম্ভব না, তারা চেষ্টা করছে। তেল নিয়ে যখন ইরান, ইসরায়েল, আমেরিকা ত্রিমুখী যখন ওইখানে যুদ্ধ বাঁধলো, ওই সময়টায়ও তেল নিয়ে একটা সমস্যা হয়েছে। দ্রব্যমূল্যর কিছু আইটেম নিয়ে কখনো সমস্যা হয়েছে। আবার দ্রব্য মূল্যস্ফীতি আবার কিছু ক্ষেত্রে সরকার চেষ্টাও করেছে, তারা ভালো করেছে। এর বাইরে সরকারের যে 180 দিনের মানে 2 রকমের কর্মসূচি, একটা হচ্ছে
যেটার মাধ্যমে একটু পপুলারিজম বলে বলছে বিরোধী পক্ষ, আসলে এটা হচ্ছে সিগনেচার প্রোগ্রাম। তাৎক্ষণিকভাবে মানুষকে নিয়ে কিছু কর্মসূচি, আর কিছু আছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিভাবে আস্তে আস্তে সংকট নিরসন করবে। এর মধ্যে ধরেন এর আগে আমরা খুব দীর্ঘ বছর ধরে আমরা এটা ভাবতেই পারিনি বা ভুলে গিয়েছিলাম যে একটা সরকারের প্রধানমন্ত্রী এতটা জেনারাস, এতটা দেশের কথা ভাবে, এতটা সব কিছুতে একটু সংবেদনশীলভাবে নেয়, খুব অ্যাগ্রেসিভ কথা বলে না, কাউকে গালি দিয়ে কথা বলে না, কাউকে কটাক্ষ করে কথা বলে না, কিংবা তার বেতনের 10% রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন, তিনি গাড়ি বহন নিচ্ছেন না, তার সহকর্মীদেরও গাড়ি না নেওয়ার দিকে উৎসাহিত করছেন। যিনি সব এমপিদের জন্য গাড়ি প্লট নেওয়ার যে রেওয়াজ আগে থেকে চালু হয়েছে সেটা না নেওয়ার সিদ্ধান্ত নিলেন, এবং বিভিন্ন ডিনারে বিভিন্ন খাওয়ার নামে যে একটা বড় বড় বিল হতো এবং এর মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হতো সরকারের টাকার, পাশাপাশি আবার দুর্নীতি হতো, সেগুলোও বন্ধ করে দিলেন। বহরে বহরে বিদেশ যেত খিচুড়ি রান্না শিখতে, ওই কচুরিপানার উৎপাদন দেখতে, কত কিছু দেখতে, সেগুলো বন্ধ করে দিলেন। এইরকম প্রধানমন্ত্রী আমরা খুব নিকট অতীতে দেখিনি, এটা আমাদের একটু ইমপ্রেসড করলো। পাশাপাশি আপনার 23 লক্ষ কোটি টাকার বেশি লোন নিয়ে শুরু করা একটা ভঙ্গুর অবস্থায় শুরু করা একটা সরকার, তারা এসে 10,000 পর্যন্ত কৃষি ঋণ মৌকুব করে দিল সুদসহ, তাতে 13 লক্ষ কৃষক লাভবান হলো। এইটা ফ্যামিলি কার্ড চালু হলো এবং এ পর্যন্ত প্রায় 71,000 লোককে ফ্যামিলি কার্ড, একটা এই প্রকল্প যেটা শুরু হয়েছে তার আন্ডারে দিতে পেরেছে। কৃষক কার্ড দিয়েছে, ই হেলথ কার্ড শুরুর পরিকল্পনা নিয়েছে, খাল খনন শুরু করেছে, বেশ কিছু খাল খনন করা হয়েছে, 25 কোটি বৃক্ষরোপণ করেছে এবং 1,50,00,000 চারা উৎপাদন করেছে ইতিমধ্যে। স্বাস্থ্য খাতে বাজেট দ্বিগুণ করেছে, যেটা 5 বছরের মধ্যে এটা বাজেট 5% নিবে, যেটা 1.1% আগের থেকে দ্বিগুণ করা হয়েছে। 151 শয্যার হসপিটালগুলোকে 101 শয্যা করার কাজ শুরু করে দিয়েছে। স্কুলে মিড ডে মিল চালু করার দিকে গেছে সরকার। 2 লাখ স্কুল শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দিয়েছে। ক্রীড়াকে পেশা হিসেবে যাতে নিতে পারে সেই জন্য বিশেষ করে ফুটবলকে স্কুলের বাচ্চাদের মধ্যে এটা একটা জাগরণ তৈরি করেছে। 22 লক্ষ স্কুল শিশুকে এই ফুটবল খেলার আওতায় নিয়ে আসছে। নতুন করে শুরু করেছে, যেটা বন্ধ হয়ে গেছিল। ক্ষমতা নেওয়ার, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরপরই রোজা আসছে, সেই রোজায় প্রতিশ্রুতি নিচ্ছিলেন যেই ধর্মীয় সম্প্রীতি এবং সম্মানী যেটা চালু করার কথা ছিল ইমাম মুয়াজ্জিনদের, সেটা দিল। যেহেতু আমাদের বিদ্যুতের সংকট আছে, ভবিষ্যতে পৃথিবী সোলারমুখী হচ্ছে, সেখানে সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে 35 মেগাওয়াট গ্রিডে যুক্ত করলো। গুম খুনের জন্য যে কমিশন ছিল সেটা অধ্যাদেশ ছিল, আইনে পরিণত না করার সমালোচনা ছিল, সেটার তদন্ত পুলিশ করবে, এটা নিয়ে সমালোচনা কিছুটা থাকলেও মোটামুটি এখনো পর্যন্ত ভালো একটা আইন করেছে। ওইটা ভবিষ্যতে যদি মনে হয় যে পুলিশের তদন্তে ঠিক তদন্ত হচ্ছে না, তাহলে এটা পরিবর্তনের সুযোগও তো আছে, কিন্তু একটা গুম প্রতিরোধ বিচার আইন হয়েছে। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছিল সরকার, সেটা করেছে। দুদক নিয়ে সরকারকে সমালোচনা করা হচ্ছিল, গতকাল সেই দুদকেও চেয়ারম্যান সহ 2 সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এই যে আপনার সব কিছু এটা করছে এখন, এইটা একটা আমি দেখছি, আমি যেরকম বললাম, কোনো ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে মানুষকে স্বস্তি দেওয়ার কিছু আইটেম, কিছু বিষয়ে সরকার সফলতার পরিচয় দিতে পারেনি। এমনকি 2-1 মন্ত্রী, অন্তত 1 মন্ত্রী এবং 1 প্রতিমন্ত্রীর ইমেজ পুরো সরকারের ইমেজকে কিছুটা হলেও ক্ষুণ্ণ করেছে, যেটা সংবাদ মাধ্যমে তাদের ব্যাপারে একটা ন্যারেটিভ এসে গেছে। পারসেপশন তাদের, এটা এখনও সবগুলোই প্রমাণিত না হলেও পারসেপশনও খুব গুরুত্বপূর্ণ। এবং আমি এর আগেও বলেছি যে হাওয়া ভবন কেন্দ্রিক বড় কোনো দুর্নীতি মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও শেখ হাসিনা 16.5 বছর বা 111-এর 2 বছরে বের করতে পারেনি, কিন্তু তারপরও তার আগে সংবাদ মাধ্যম বা আওয়ামী লীগের তরফ থেকে হাওয়া ভবন কেন্দ্রিক যে একটা পারসেপশন তৈরি করা হয়েছিল, সেই পারসেপশনের খেসারত বিএনপিকে সাংঘাতিকভাবে দিতে হয়েছে। সুতরাং
পারসেপশন তৈরি হওয়ার আগে ভাবতে হয় এটা তৈরি হতে দিব কিনা। সেই ক্ষেত্রে দু একজন মন্ত্রী প্রতিমন্ত্রীকে নিয়ে যে নেগেটিভ পারসেপশন তৈরি হয়েছে সেইখানে সরকার ঠিকভাবে অ্যাড্রেস করেছে বলে মনে হয়নি। ফলে তাৎক্ষণিক স্বস্তি দেওয়া এবং কিছু কিছু স্পর্শকাতের বিষয়ে তাদের কিছু ব্যর্থতার নমুনা থাকলেও তাদের নিয়ে 31 দফা এবং রাষ্ট্র মেরামতের 31 দফা, নির্বাচনী প্রতিশ্রুতি এবং এর মধ্যে জুলাই সনদে যেগুলি কমন আছে সেইখানে এইরকম যে সিগনেচার প্রোগ্রামগুলোতে সাংঘাতিক সফলতা দেখিয়েছে। পাশাপাশি দেখেন এই ঢাকা শহরে যে এআই ক্যামেরা লাগানো, হাইওয়েগুলোতে এআই ক্যামেরা লাগাচ্ছে, এইটাও একটা পজিটিভ ফল আনবে আজকে এবং দীর্ঘমেয়াদী 1 লক্ষ আপনার চা শ্রমিককে রেইনকোট দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও সেটি বিভিন্ন ব্যবসায়ীদের মাধ্যমে যেভাবেই হোক সরকারের উদ্যোগ তো এটা। এবং এটা নিয়ে আজকে সমাজকে আমি সচিবালয়ে একটা কাজে গিয়েছিলাম এবং আমি ওখানে দেখলাম যে সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন তিনি ব্রিফ করলেন সংবাদ মাধ্যমকে এই বিষয়টা এবং চা শ্রমিকরা তার সঙ্গে ছিলেন, সেটা ভালো তারা হয়েছে। ফলে এই যে এখন এই ন্যারেটিভটা আমরা কি এরকম ভালো মন্দ সফল অসফলের এরকম একটা বিশ্লেষণ করে ন্যারেটিভ দাঁড় করাবো, নাকি ওই রকম একপাক্ষিকভাবে সবই ভালো হয়েছে বা সবই খারাপ হয়েছে ওই ন্যারেটিভ দাঁড় করাবো এবং মানুষ কোনটা গ্রহণ করবে সেটাই এখন মুখ্য বিষয়। জি, অনেক ধন্যবাদ আপনাকে শান্ত ভাই। মনিরা শারমিন, আমি সাখাওয়াত ভাইয়ের কথায় যেটি বুঝলাম, সরকারের যে উন্নয়ন কার্যক্রম কিংবা ইতিবাচক যে জায়গাগুলো সেগুলোকে তিনি সত্য ন্যারেটিভ হিসেবেই দেখতে চাচ্ছেন এবং সেগুলোকে তিনি সত্য ধরেই এটাকেই তিনি একটি ইতিবাচক ন্যারেটিভ আকারে দাঁড় করিয়েছেন। আপনাদের দিক থেকে নাহিদ ইসলাম যে কথাগুলো বলেছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর। তিনি গতকালকেই তো বোধহয় বলেছেন যে এখন যে অবস্থা, মত প্রকাশের স্বাধীনতার অবস্থা কিংবা গণতান্ত্রিক পরিবেশ দেখা যাচ্ছে এটি আসলে সাময়িক কিংবা এটা এক ধরনের দেখানো মেকি বলতে চেয়েছেন তিনি। এই যে আপনারা সরকারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতার জায়গা থেকে শুরু করে গণতান্ত্রিক পরিবেশকে মেকি কিংবা সাময়িক অথবা সরকারের উপর দায় চাপাচ্ছেন, এই ন্যারেটিভটা কি আপনারা আসলে কোন ফ্রেমের অধীনে করছেন, কেন? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সাথে থাকা সম্মানিত দুজন সহ আলোচকের শুভেচ্ছা। প্রথমত ন্যারেটিভ আর ফ্যাক্ট, এখন ন্যারেটিভটা আসলে আমি যদি ফ্যাকচুয়াল এখানে এভিডেন্স দিতে পারি তাহলে তো সেটা ফ্যাক্ট বলে আপনারা মেনে নেবেন। সুতরাং আমি ফ্যাক্ট দিয়ে কথা বলার চেষ্টা করব, যেটা আসলে এটা রাজনৈতিক বিরোধিতার জন্য বিরোধিতা না, সেটাই আমি আসলে বলবার চেষ্টা করব। এবং ভালো লাগলো শান্ত ভাই মোটামুটি পজিটিভ অনেক কথা বললেন সরকারের, যেভাবে করে বললেন, কিন্তু আমি খোঁজার চেষ্টা করছিলাম যে খুব বেশি মানে ব্যর্থতার জায়গাটা খুব বেশি উনি কতটুকু বলেন, খুব বেশি উনি বলতে পারলেন না, অসুবিধা নেই আমি বলছি। সেটা হচ্ছে বিষয়টা হলো যে দেখেন, আমরা প্রথমে এই যে আপনি যদি আমি বাক স্বাধীনতার কথা বলি, দেখেন আজকেরই একটা ঘটনা, আজকে এই মাহদি হাসান হবিগঞ্জের একজন, গতকালকে তাকে ধরা হয়েছিল এবং আজকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে যে হবিগঞ্জে সে যাতে কখনো রাজনীতি না করে। এখন দেখেন তার ব্যাপারে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে এক ধরনের পারসেপশন যে সে কি নিয়ে রাস্তায় নেমেছিল, লোডশেডিং, এই জ্বালানি সংকট, এই জিনিসগুলোর প্রতিবাদে সে রাস্তায় নেমেছিল। এখন তার ব্যাপারে একটা দেখেন পারসেপশন ডেভেলপ করেছে, তার এক ধরনের ভুল একটা বক্তব্য সে দিয়েছিল। দেখেন এই একই বক্তব্য, এই যে পুলিশ হত্যা এবং থানায় আগুন দেওয়ার এই একই বক্তব্য কিন্তু আমাদের ছাত্রদলের সভাপতি রাকিব ভাইও দিয়েছেন। এবং আমি যদি আরও স্পেসিফিকলি বলি, আরও একজন রিসেন্টলি দিয়েছে কিভাবে যুবদলের নয়ন ভাই সহ ঢাকা কলেজের ছাত্রদলের সভাপতি ওনারা দুজন মিলে কিভাবে করে একটা থানায় আগুন দিয়েছে, ঢাকারই যাত্রাবাড়ি। তো সেইখানে হচ্ছে মানে সেই বর্ণনাটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দিয়েছে এবং উচ্ছ্বাসের সাথে দিয়েছে, তাকে কিন্তু ধরা হয় নাই। এখন আরও একটা আপনাকে উদাহরণ দিই, ফ্যাক্টের কথা বলছি না, যে কেন এই মত প্রকাশের স্বাধীনতাটা নিয়ে এত কথা বা এটা কেন মানে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে খড়গহস্ত হচ্ছে। আপনি দেখেন 5 আগস্ট পরবর্তী সময় আপনাদের এই অনুষ্ঠানেই আমি বলে গেছি যে আমরা কোনোভাবে এটা চিন্তা করতে পারি নাই যে তরুণরা আসলে রাজনীতির সাথে যুক্ত হবে সে কখনো এটা চিন্তা করে রাজনীতিতে আসে নাই যে আওয়ামী লীগের আমল তো চলে গেছে। যেই পক্ষগুলোকে এখন তারা রাজনৈতিক স্ফিয়ারে দেখছে তারা সেই সময় মজলুম ছিল এবং তারা এই গণতন্ত্রের জন্য লড়াই করেছে। তো এই পক্ষগুলোর সাথে এখন রাজনীতি করতে গেলে তার যে আসলে একটা চোখ হারানোর সম্ভাবনা থাকবে, এই চিন্তা করে তো হবিগঞ্জের আলিফ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া সে কিন্তু রাস্তায় নামে নাই বা সে কিন্তু একটা রাজনৈতিক সমাবেশে আসে নাই। সুতরাং সেখানে দেখা গেল যে একেবারে চিহ্নিত, আপনারা রিপোর্ট করেছেন এবং আপনারা শুধু রিপোর্ট করেন নাই, এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে যারা আসলে হামলাকারী, এই যে
ছাত্রদল, হবিগঞ্জ জেলা ছাত্রদলের, তারা টি শার্ট পরে এবং তারা উচ্ছ্বাসের সাথে এই হামলা করে আবার নিজেরাই এই ফটো এবং ভিডিও শেয়ার দিয়েছে। সুতরাং তারা জানে যে এই ধরনের ঘটনা ঘটালে হয় তারা রিওয়ার্ডেড হবে অথবা তাদের পথ যেটা আছে সেটা যাবে না, কোনো না কোনোভাবে তারা প্রশংসিত হবে। সুতরাং এই যে তাদের যে আস্ফালন, যে তাদের সরকার এখন ক্ষমতায় এবং তারা আসলে যা কিছু করতে পারে, এবং দেখেন এটা কোন জায়গায় ঘটেছে এটা আপনার বুঝতে হবে। এটা হচ্ছে হবিগঞ্জ সার্কিট হাউসের মধ্যে এই হামলার ঘটনাটা ঘটেছে এবং আপনারা সবাই জানেন। সুতরাং এই যে মত প্রকাশের স্বাধীনতা, আপনি এটা আমি বারবার করে বলি যে ধরেন আমি সেই রাজনৈতিক কর্মীটা বাংলাদেশে যে সবচেয়ে খারাপ কথা বলি, সবাইকে গালি দিই, আপনি তারপরেও আমাকে হামলা করতে পারেন না, কোনোভাবে হামলা করতে পারেন না। আপনি আইনিভাবে আমাকে মোকাবেলা করেন, কিন্তু আপনি হামলা করতে পারেন না। সেই হামলা করলেও তো গালি দেওয়ার বিনিময়ে যদি আইন প্রয়োগ করা হয় সেটিকেও তো বাক স্বাধীনতা না, আপনি আইন প্রয়োগ, আপনি মানহানি হইলে আপনি মামলা করবেন না। মির্জা আব্বাস সাহেব করেন নাই, করেছেন তো সেটা তো আপনি কোনোভাবে হামলা দিয়ে জাস্টিফাই করতে পারেন না, নেভার নেভার এভার। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের একটু, যখন আমরা কথা বলবো তখন আমাদের একটু সচেতন হতে হবে এবং সহনশীল হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই, কারণ 5 আগস্ট পরবর্তী সময় আমি বারবার বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজেও জানেন যে উনার অনেকগুলো অবস্টেকলের মধ্যে একটা অবস্টেকল হচ্ছে উনার টলারেন্স লিমিটটা বাড়াতে হবে। কারণ এটা এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমাদের জেনারেশন গেছে, তারা সব সময় এই ধরনের একটা সংস্কৃতির মধ্যে গেছে এবং বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। কোনো ধরনের অন্যান্য দেশে যখন গণ অভ্যুত্থান আপনি চিন্তা করেন, সেখানে যে ধরনের কেওটিক সিচুয়েশন হয়, গৃহযুদ্ধ হয়, রক্তপাত হয়, সেটা কিন্তু হয় নাই বাংলাদেশে। বাংলাদেশে 3 দিন বাংলাদেশের মানুষ কোনো সরকার ছাড়া ছিল। সুতরাং মানুষেরও কিন্তু সেই টলারেন্স লিমিটটা আছে এবং সেই সহিংস আচরণ তারা করে। তো সরকারের এই জায়গাটাতে টলারেন্স লিমিট বাড়াতে হবে। এখন রাজনৈতিক জায়গা থেকে যে দলীয় কোন্দল এবং সহিংসতায় বিএনপির 37 জন, এই 6 মাসের পর্যালোচনা বলছেন না, এই 37 জন হচ্ছে নিহত বিএনপির, কিন্তু প্রত্যেকটা মানুষই হচ্ছে বাংলাদেশের মানুষ। কিন্তু এটা কোনোভাবেই আমরা চাই না। 830টি সহিংসতার ঘটনা ঘটেছে গত 6 মাসে। ধর্ষণের শিকার হয়েছে 404 জন, হ্যাঁ, নারী ও শিশু, এবং 6 মাসে হয়রানির শিকার হয়েছে 383 জন সাংবাদিক। হ্যাঁ, তো এটা হচ্ছে, আমি একটা রেফারেন্স দিই, এটা তো ফ্যাক্ট যেহেতু বলছি, এটা হচ্ছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, তাদের এইটাতে বোধহয় মানে 6 মাসের আগের 2 মাসও যুক্ত আছে সম্ভবত। না, এটা 6 মাসের আগের 2 মাসও যুক্ত আছে। আচ্ছা, হিউম্যান রাইটস সোসাইটি এটা সম্ভবত 6 মাসের একটা আমি যেটা দেখে আসছি, এবং এখানে হচ্ছে এখানে ছাত্রদল এবং যুবদলের সংঘর্ষের ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে। এটা একটা ব্যাপার। এখন দেখেন এই যে বিভিন্ন ক্যাম্পাসে যেভাবে করে আসলে আজকে নবীপ্রবিতে ছাত্রদলের 2 পক্ষের যে হামলার ঘটনা, তাদের সংঘর্ষের ঘটনা আমরা দেখলাম সিট দখল নিয়ে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি। এখন দেখেন আজকেই আমার মনে হয় যে এই কথাগুলো যখন আমরা বলবো, মানে স্বাভাবিকভাবে সরকারের লোকজন বলবে যে আমরা রাজনৈতিক দল করি এবং আমরা এটা বিরোধিতা করছি। একটা কথা ধরে আমি একটু প্রশ্ন করতে চাই। তারেক রহমানের টলারেন্স আপনি বাড়াতে বললেন, কিন্তু তারেক রহমানকে যখন নাকি ফ্যাসিস্টদের ভাষায় আক্রমণ করা হয়, যেই ন্যারেটিভগুলো তারেক রহমানের বিরুদ্ধে আমরা বিগত 17 থেকে 20 বছর তৈরি করতে দেখেছি, সেই একই ন্যারেটিভ যখন যে মুক্ত পরিবেশ, যেটাকে আপৎকালীন বলা হচ্ছে, সেই আপৎকালীন মুক্ত পরিবেশে যদি আমি ধরে নেই, সেখানে যখন তারেক রহমানকে ওই ফ্যাসিস্টদের ভাষায় আক্রমণ করা হয়, ফ্যাসিস্টের ভাষা কোনটা? যেমন ধরুন তাকে নিয়ে দুর্নীতির বরপুত্রর ক্ষেত্রে যে খেতাবগুলো তাকে দেয়া হতো বিভিন্ন বাজওয়ার্ড ব্যবহার করে, সেগুলো যখন এখনো ব্যবহার করা হয় এবং অভ্যুত্থানের শক্তিরাই ব্যবহার করে, সেটি কি তারেক রহমানকে আসলে আচ্ছা, আপনি আমাকে বলেন তো যে এই যে ফ্যাসিস্টের ভাষা বললেন, শাহেদ ভাইও তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে, সমালোচনা করবেন না আপনি? মানে 2016-17 সালের দিকে তো আমরা যখন শাহেদ ভাইয়ের ভিডিওগুলো দেখতাম, সেখানে তো ভাই অনেক কিছু বলেছে। তারেক রহমান হচ্ছে জুয়া খেলে ইনকাম করেন, এইসব এই বিষয়গুলো তো আপনি বলেছেন। না, কোনো অসুবিধা নেই ভাই, আমারটা শেষ করুন, আপনার সময় আপনি বলেন ভাই, প্লিজ। এগুলা হচ্ছে কাট পেস্ট করা শোনা কথা। ওকে ভাই, আপনার সময় আপনি বলেন, আপনার সময় আপনি বলেন প্লিজ। এগুলা ভেগ। আচ্ছা, আমাকে যদি বলতে না দেন, আমি বলছি এই কারণে এই যে ন্যারেটিভস এর কথা হচ্ছে, ন্যারেটিভ আপনি বলেন আপনার সময়, আমি আমারটা শেষ করি। আপনি বলছেন যে জুয়া খেলে কথা, এগুলো জীবনে কোনোদিন আমার মুখ দিয়ে বের হয় না। আচ্ছা, এখন শুনেন, ঘটনা হচ্ছে যে তারেক রহমান ক্ষমতায় আসলে বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না। আপনি যদি এটা ফ্যাসিস্টের ভাষা বলেন, এটা শাহেদ ভাইও বলছে। সুতরাং এই যে সন্দিহান হওয়া, কারণ আমরা একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি, এটা স্বীকার করতে হবে। কারণ বিএনপি কখনো আবার ঘুরে দাঁড়াতে পারবে, এই জায়গাটা তো আমরাও তো অনেক ক্ষেত্রে বলেছি, হতাশ হয়েছি যে বিএনপি কখনো ঘুরে দাঁড়াতে পারবে সেই সুযোগটা হয়তো পাবে না। কারণ আওয়ামী লীগ তার ক্ষমতা কাঠামো দিয়ে এমনভাবে কুক্ষিগত করে রেখেছিল ক্ষমতা, সেটা আমরা বিশ্বাস করতে পারি নাই। কিন্তু দেখেন আজকে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু এই ক্ষমতা কাঠামো কিন্তু ভেঙে গেছে এবং এখন কিন্তু সেই বিএনপি ক্ষমতায়। সুতরাং আপনি যদি সমালোচনা যদি না করতে দেন, আমি তো শেষ করি যে আমাকে যদি সমালোচনা করতে না দেন, আপনি যদি প্রত্যেকটা বিষয় বলেন যে ফ্যাসিস্টের ভাষা, আমাকে বোঝাতে হবে, তাহলে একটা ডিকশনারি করেন, আপনারা অভিধান করেন যে কোনটা
ফ্যাসিস্টের না ভাষা শেখ এবং হাসিনা কোনটা না। নিজের মুখে যে কথা বলেছে সেটাকেই যদি আমি আমরা তো ফ্যাসিস্টের হাওয়া ভাষা ভবনের হিসেবে ধরি। দুর্নীতির কথা আমরা আপনি আমার কি মনে না, হয় যে না, কোনো আপনার নেতা কথা কিংবা এনসিপি কিংবা জামায়াতের কথা বলে না বলছি তো, না, কিন্তু বলে না যারা তো। বলে তাদের কথা আমি বলছি, এই কথা তো এটা এসছে। আওয়ামী লীগের লোকজন যদি বলে তাহলে ফ্যাসিস্টের ভাষা আপনি তো আমার উপর চাপাই দিতে পারেন না, কারণ আমাদের পার্শ্ববর্তী ভারতেই এমন অনেক মানে এই ধরনের ষড়যন্ত্র করার লোকজন আছে এবং সেই narrative ধন্যবাদ তো তারা মনির দিচ্ছে, শামীম। আমরা আমরা একটু তো শাহেদ দিচ্ছি ভাইয়ের না। কাছে যাই, আপনার কাছে আবার ফিরো। শাহেদ ভাই, যেহেতু একটু ফ্যাক্ট এবং ন্যারেটিভ নিয়ে কথা হচ্ছে, আমি আরেকটা তত্ত্ব আপনাকে একটু শেয়ার করতে চাই। আরভিন গফম্যানের একটা ফ্রেমিং থিওরি আছে ন্যারেটিভ নিয়ে, সেখানে তিনি 3 ধরনের ফ্রেমিং এর কথা বলেছেন: ডায়াগনস্টিক ফ্রেমিং, প্রোগনস্টিক ফ্রেমিং এবং হচ্ছে মোটিভেশনাল ফ্রেমিং। ডায়াগনস্টিক ফ্রেমিং হচ্ছে সমস্যাটা কি, তার জন্য দায়ী কে, সেটা নিয়ে আলাপ করা। প্রোগনস্টিক ফ্রেমিং হচ্ছে সমস্যার সমাধান কি, সেটা নিয়ে আলাপ করা। আর মোটিভেশনাল ফ্রেমিং হচ্ছে মানুষকে ওই সমস্যাটা নিয়ে উত্তেজিত করে মাঠে নামানোর জন্য এক ধরনের আয়োজন করা কিংবা উৎসাহিত করা। এই যে ন্যারেটিভের খেলা চলছে, এখানে আসলে কোন ধরনের ফ্রেমিং এর কার্যক্রম চলছে বলে আপনি মনে করেন? চলেন, বিষয়টা হলো আমি ভাবছিলাম যে আলোচনাটা একটু তাত্ত্বিক হবে, যেহেতু ন্যারেটিভ শব্দটা এসছে। ন্যারেটিভ হচ্ছে বয়ান। হ্যাঁ, এই বয়ান কিভাবে রাজনীতিকে প্রভাবিত করে সেইটা তো প্রকৃষ্ট বিষয় সাখাওয়াত ভাই বলার চেষ্টা করেছেন, যে হাওয়া ভবন এবং তারেক রহমানের তার নিজের ব্যক্তি প্রোফাইলিং নিয়ে গত 23টা বছর মিডিয়াতে, 23 বছর বলছি আমি এই কারণে যে 17 বছর আওয়ামী লীগ আর বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও সেই 5 বছর প্রথম আলো ডেইলি স্টারের যে ক্রমাগত বয়ান, বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বাজেভাবে কোনো মানুষকে কোনো রাজনীতিকে চিত্রায়িত করা হয়নি। কিন্তু আপনি দেখেন শেখ হাসিনা 17 বছরের কোন কমিশন, কোন আদালত প্রমাণ করতে পেরেছে যে না তার বিরুদ্ধে অনিয়মের বিষয় ধরা পড়েছে। কিন্তু যখন বলা হয় এইটাকে যদি ডিবাঙ্ক না করা যায় তাহলে পারসেপশন ওয়াইজ আপনি রাজনীতির মাঠে ধরা খেয়ে যান। বিএনপি, আমি বিএনপির পক্ষে কথা বলি, যেহেতু আমি বলি যে স্ট্রাগলের মাধ্যমে যেহেতু এই সরকার ক্ষমতায় এসেছে এবং এটা মধ্যপন্থী সরকার, এই সরকার হচ্ছে আমাদের স্ট্রাগলের বেবি, সো বেবিকে প্রোটেক্ট করা আমাদের আমানত, নৈতিক দায়িত্ব, সেই জন্য আমি করি। সেই জায়গায় সমালোচনাটা যা করতে হয় যে বিএনপি এই যে ন্যারেটিভের যে খেলা, সেই জায়গায় নিজেকে ডিফেন্ড করতে দারুণভাবে পরাস্ত দুর্বল একটি দল, দুর্বলতম দল। এই যে আমি বললাম যে দুর্বলতম দল, বিএনপি দুর্বল ন্যারেটিভের খেলা পরাস্ত করতে দুর্বলতম দল, এখান থেকে কাট করা হবে, যে ন্যারেটিভের খেলাটা বাদ দেওয়া হবে, বলা হবে বিএনপি দুর্বলতম দল। শাহেদ আলম বলেছেন, দ্যাটস অ্যানাদার প্রোফাইলিং, যেটা আই বিন ডিলিং ফর ইয়ার্স। আমি 2017-18 সালে কি বলেছি যে না আপনাদের, কারণ ওই পেইনটা তো আমারও, যে কেন বিএনপি পারফর্ম করতে পারছে না, 18 ইলেকশনে কেন তারা ভালো করতে পারলো না। সেই পেইন থেকে যখন আমি বলেছি যে এই জায়গায় দুর্বলতা আছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ করতে হবে, কথা বলতে হবে, এটা বলতে হবে, ওটা বলতে হবে, ওগুলাকে কাটপিস করে আমার বিরুদ্ধেই এখন চালানো হচ্ছে যে আমি সবচেয়ে বড় সমালোচক, আর হচ্ছে যারা জামাত শিবিরের রাজনীতি করছে তারাই সবচেয়ে বিএনপির বড় শুভান্নোধ্যায়। ওকে, আই ডোন্ট মাইন্ড, বিকজ আমি কথা বলেছি তো রেকর্ডেড, আমি তো লুকায় ফেলতে পারছি না। কিন্তু যারা কথা বলে নাই, মুখ বন্ধ ছিল, দে আর কনজিউমিং দ্য পাওয়ার নাও, এবং আমার বিরুদ্ধে ওটাকে আমি যেহেতু কথা বলেছি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আই ডোন্ট মাইন্ড। ন্যারেটিভের যে খেলা, এটাই ন্যারেটিভ বয়ান, যে কিভাবে আপনি এই যে প্রোফাইলিংও কিভাবে প্রোফাইলিং করবেন, আমার বিরুদ্ধে প্রোফাইলিং হচ্ছে এইটা। সো এইগুলাকে ডিবাং করার জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এই যে 3 দিন আগের যে একটা সংবাদ হইল 70 কোটি টাকা দুর্নীতি ডিসি নিয়োগে, জি, সারাদিন আপনারা বিশ্বাস করলেন যে তারেক রহমানের মিনিস্ট্রি, এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ডিসি নিয়োগে 70 কোটি টাকার দুর্নীতি করছে। না সরকারের তরফ থেকে প্রেস উইং, না সরকারের তথ্য মন্ত্রণালয়, না একজন দায়িত্বশীল মন্ত্রী বললেন যে না এটা তো 2025 সালের নভেম্বরের ঘটনা, কেন তুমি, ইলেকশন হয়েছে 2026-এর ফেব্রুয়ারিতে, কেন তুমি নভেম্বরের লেনদেনকে তুমি আমার সরকারের আমলে টেনে আনছো। এগুলো না বলাতে কি হয়, পারসেপশন, ধারণাগতভাবে মানুষের মগজে গাঁথতে থাকে যে বিএনপি এই যে 70 কোটি টাকা দুর্নীতি করে ডিসি নিয়োগ দিয়েছে। এর আগে আমির হামজা বলেছে 50 কোটি টাকা। সো আপনি যখন 5টা এরকম ধারণা একের পর এক গ্রথিত হতে থাকে এবং এটার কাউন্টার রিপোর্ট আপনাকে গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমে না থাকে, তখন দিন শেষে যখন দুর্নীতিতে চ্যাম্পিয়নের হিসাব আসবে, পারসেপশন, দুর্নীতিতে চ্যাম্পিয়নের যে রেজাল্ট, এটা তো দুর্নীতি দিয়ে হয় না, দুর্নীতির ধারণা সূচকে। এই পারসেপশনে আপনি আবারও 1 বছর 2 বছর পরে দেখবেন যে বিএনপির আমলে দুর্নীতি ইনক্রিজ করেছে, আপনার টিআইবি রিপোর্ট আসবে। আমি এই জন্যই বলছি যে বিএনপি এই ন্যারেটিভগত খেলাকে ডিবাঙ্ক করার জন্য দুর্বলতম দল। একই ন্যারেটিভ তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধেও আছে তাদের এনসিপির, যে 100 কোটি টাকা সে লুটপাট করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ওইটা ভিন্ন ভিন্ন বিতর্ক। আমি ওই জন্যই বলছি
যখন এই চট্টগ্রামের ডিসি নিয়োগের ঘটনাটা হয়েছে তখন স্থানীয় সরকার মন্ত্রী তো কে? আমাদের আসিফ মাহমুদ। কিন্তু এনসিপির তরফ থেকে আমরা দেখলাম সারাদিনে যে বিএনপি দুর্নীতি করেছে ডিসি নিয়োগে। আমি শেষ করব, ন্যারেটিভের যে কথা হচ্ছে আমি শেষ করব, সেটা হইল যে দেখুন, আমি সাক্ষাৎ ভাইয়ের সাথে একমত। একটা জায়গায় উনি এই প্রসঙ্গেই বলেছেন যে এইসব বিষয়গুলো আস্তে আস্তে জনমনে প্রতিষ্ঠিত হচ্ছে। ভালো যে কাজের ফিরিস্তি আমরা দেখছি সেইটা ইটস নট বিন ডিসকাসড ওয়াইডলি। কেন জানেন? কারণ হচ্ছে গ্রেশামসের একটা থিওরি আছে ইকোনমিক্সে, ব্যাড মানি ড্রাইভস আউট গুড মানি। কালো টাকা বাজার থেকে সাদা টাকাকে ওয়াইপড আউট করে। আপনি যদি গুড নিউজ যদি আপনি সার্কুলেট না করতে পারেন, ব্যাড নিউজ আপনার গুড অ্যাচিভমেন্টগুলোকে ড্রাইভ আউট করে ফেলে। এই যে ছোট ছোট যেসব অর্জন আমাদের হয়েছে, ছোট ছোট যেসব অর্জন হয়েছে, আমরা খুব একমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তি স্বাতন্ত্র্য এবং তার পজিটিভনেস ছাড়া গণমাধ্যমে দেখেন তো কোথায় এই এত অল্প সময়ে 6 মাসের গভর্নমেন্টের এত অ্যাচিভমেন্ট আমরা ভালো করে দেখতে পাচ্ছি, প্রচার করতে পারছি, বলতে পারছি। কিন্তু যেটা পাচ্ছি সেটা হলো একেবারে নিশ্চিত পরাজয় হওয়া সত্ত্বেও, পরাজয়ের সিদ্ধান্ত ঝুলে থাকা সত্ত্বেও কর্নেল ওলি জামায়াত জোটের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে 200 আউট অফ 100% ভোট 83% ভোটে এগিয়ে আছে। আর 13% হচ্ছে আপনার কি মির্জা ফখরুল। সোশ্যাল মিডিয়ার বয়ান ন্যারেটিভ সরকারের বিরুদ্ধে এতটাই স্ট্রং যে নিশ্চিত নির্বাচনে মির্জা ফখরুল যেখানে জয়ী হবেন সেখানেও সোশ্যাল মিডিয়ার বয়ান আমরা দেখতে পাচ্ছি যে কর্নেল ওলি এগিয়ে আছেন 73% ভোটে। এখন এইটা আপনি যে শুরু করলেন যে ক্ষমতাসীনরা ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে, আমার তখন প্রশ্ন, ক্ষমতা কারা? ক্ষমতাসীন কারা? বিএনপি ক্ষমতায়, যারা সরকারের বিরুদ্ধে মানে সরকারকে ফেইলিয়র পার্টি হিসেবে চিত্রিত করছে, না ক্ষমতায় আসলে জামায়াত, এনসিপি এবং পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী? তবে অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছিলাম যে বিভিন্নভাবে অন্তর্বর্তী সরকারের যেই সাফল্য গাথা সেগুলো নানা সময়ে সাপ্তাহিকভাবে প্রচার করা হতো এবং সেগুলো বেশি স্ট্রংলি, যেটা আপনি বললেন ডিবাং করার কথা, সেটি নানা মাধ্যম থেকে ডিবাং করা হতো, সরকারি বিভিন্ন পর্যায় থেকে। আপনি এটিও বলছিলেন যে বিএনপির এই জায়গাটায় দুর্বলতা আছে। তো সরকার হিসেবে বিএনপি যদি ভালো করতে চায় দুর্বলতা কাটানোর উপায় কি? না, নিশ্চয়ই তারা এগুলো নিয়ে ভাবছে, এমন না যে তারা, কিন্তু সমস্যা হচ্ছে যে এই গভর্নমেন্টের অ্যাপ্রোচ দেখতে হবে। অ্যাপ্রোচটা হলো যে তারা দৃশ্যমান কিছু কাজ করতে আগ্রহী। এই জন্যই যেটা সিগনেচার প্রোগ্রাম যেগুলা তারা যেটা ওয়াদা করেছে তার ওয়াদার কিয়দংশ বাস্তবায়ন করে তারা বুঝাইতে চাচ্ছে, মানুষের কনফিডেন্স গেইন করতে চাচ্ছে যে না আমরা কেবল ওয়াদা করে নিয়ে আমরা যেগুলো বলেছি সেগুলো করব। এই যে পিঙ্ক কালারের বাজ নারীদের জন্য, এটা তো খুব ওয়াইডলি সার্কুলেটেড হয়নি নির্বাচনের আগে। আই হ্যাভ এ প্ল্যানের পার্টে আমি নিজে আলোচনা করেছি, আমি জানি যে নারীদের জন্য কি কি বিষয় আসতেছে। তো সেইটা তারা এখন করছে। অন্যান্য যেসব কাজ আছে, ফ্যামিলি কার্ড বলেন, বৃক্ষরোপণ বলেন, কৃষকদের ঋণ মৌকুব বলেন, কিংবা যেসব বিষয় ছোট ছোট বিষয়, এখন এগুলা সরকার যেটা হলো আমার মনে হয় সবচেয়ে বেশি মনোযোগী যে তারা কেমনে মানুষের ভাগ্য পরিবর্তন করবে এবং খুব ভালো ভালো কাজ করবে। কিন্তু ওই যে বাংলা একটা প্রবাদ আছে না, অত ভালো ভালো না বলে একটা প্রবাদ আছে না। সো আপনি যদি আপনার গ্রাউন্ড রিয়েলিটিকে যদি এনশিওর না করেন এবং আপনি যদি ব্যাড পিপলের সাথে ব্যাডলি বিহেভ না, কি বলে, স্ট্র্যাটেজি না নিতে পারেন, তাহলে আপনার এই যে এত ভালো যে ভালো সেটা একসময় মনে হবে যে এত ভালো ভালো না। নিশ্চয়ই সরকার দেখবে যে না তারা এইসব জায়গা এগুলোতে কেমনে অ্যাড্রেস করা যায়। দে আর ট্রাইং দেয়ার হার্ড বেস্ট আমি বলবো, কিন্তু ওই যে আরো মনোযোগ দিতে হবে, গুরুত্ব দিতে হবে, এটাই আমার বলার। আর কিছু বলার নেই। ভাই কান্ত ভাই, আবারও আমি একটুখানি ওই যে থিওরিতেই ফিরে যেতে চাই। জেমস স্কটকে আপনারা চিনেন, পাওয়ার নিয়ে এবং ন্যারেটিভ নিয়ে তার অনেক বড় কথা আছে। সেখানে তিনি একটা বিষয় বলেছিলেন যে পাবলিক ট্রান্সক্রিপ্ট এবং হিডেন ট্রান্সক্রিপ্ট, যেটা আমরা শেখ হাসিনার সময় দেখেছিলাম যে জনগণ মনে মনে সরকারকে তারা হচ্ছে মানে সামনাসামনি সরকারের সমস্ত কথা কিংবা উদ্যোগে স্বাগত জানাচ্ছে, সমর্থন দিচ্ছে, কিন্তু পেছন থেকে তারা হচ্ছে এটা নিয়ে কৌতুক করছে কিংবা কোনো ধরনের অ্যালিগরি তৈরি করছে, মিম তৈরি করছে এবং এটাকে হিডেন ট্রান্সক্রিপ্টে তারা আসলে সরকারের সমালোচনা করছে। সো এই হিডেন ট্রান্সক্রিপ্ট না বুঝতে পারলে কি আসলে কোনো সরকার তার বিরুদ্ধে যে ন্যারেটিভগুলো তৈরি করা হয় সেটিকে সমাধান করার কোনো জায়গায় পৌঁছাতে পারবে কিনা? শোনেন, হিডেন ট্রান্সক্রিপ্ট একটা রাষ্ট্রে কখন আসে? যখন প্রকাশ্যে মেম তৈরি করা যায় না, সমালোচনা তৈরি করা যায় না, বয়ান তৈরি করা যায় না, মন খুলে কথা বলা যায় না, তখন। কিন্তু এই মুহূর্তে তো বাংলাদেশে এই গণঅভ্যুত্থান পরবর্তী তো বাংলাদেশে তো আর হিডেন ট্রান্সক্রিপ্টের দরকার হচ্ছে না।
বরং এমন সব ভাষা প্রয়োগ করে সরকারকে সমালোচনা করছে, ওগুলা কোনো ভদ্রঘরের সন্তানরা করে না বা করা উচিত না। এখন নতুন বন্দোবস্তের রাজনীতিতে তারা ওই যে পরিবর্তন চেয়েছিল, এটাই সেই পরিবর্তন কিনা, এই ভাষাই সেই পরিবর্তনের লক্ষণ কিনা আমরা জানি না। এবং বিএনপির তো ব্যর্থতা আছে। শাহেদ ভাই যেটা বলছিলেন, কত অলি আহমেদ কত শতাংশ পাচ্ছে? 83%। এইটাও কিন্তু সরকারের এক ধরনের ব্যর্থতা। এইটার বিপরীতে বয়ান তৈরি করতে না পারার ব্যর্থতা না, এইটা ব্যর্থতাটা হচ্ছে সরকার এদেশে গাঁজার প্রবাহ বন্ধ করতে ব্যর্থ হয়েছে এবং সেই গাঁজাটা যে মেয়াদ উত্তীর্ণ সেটাও চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। না হলে মেয়াদ উত্তীর্ণ প্রচুর পরিমাণে গাঁজা খাওয়া ছাড়া এই যে মানে বিএনপির আপকামিং প্রেসিডেন্ট যিনি, যাকে নমিনেশন করা হয়েছে, 70 অনুচ্ছেদ বহাল আছে এবং প্রত্যেক ভোটার তার নিজের নাম এবং সংসদীয় আসন উল্লেখ করে যেখানে ভোট দিতে হবে, এবং আজকে রিটও খারিজ হয়েছে। সেই ভোটে বিএনপি 2/3 মেজরিটি পাওয়া একটা দল বিএনপির এমপিদের কি পাগলা কুকুরে খুব জলাতঙ্ক জীবাণুসহ কামড় দিয়েছে যে তারা ওই রোগে আক্রান্ত হয়ে এখান থেকে দূরে মানে বিএনপিকে জল মনে করে সরে যাচ্ছে? নির্বাচনের আগে আমরা দেখেছি যে ওই মানে একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরিতে আগাছে। সেই নির্বাচনের বিষয়টা আর একরকম। তখন বেহেশতের টিকিট বিক্রি করে তারা মানুষকে ধোঁকা দিতে পারতো, কারণ সেটা এই দেশের নিরীহ সাধারণ এবং যাদের বিভ্রান্ত করা যায় এমন অনেক ভোটার ছিল সেখানে। সেই ভোট আর এই সিলেক্টেড 349 জন এমপির ভোট, এটা তো এক না। এবং তাদের দিতে হবে না যে নাম এবং ভোটার আসন উল্লেখ করে, এবং নিজ দলের বিরুদ্ধে ভোট দিলে এমপি পদ খারিজ হয়ে যাবে। সেই ভোটে 83% দিতে চাইলে যারা বানায় তারা গাজার মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের মেয়াদোত্তীর্ণ বাজে মানের গাঁজাটা খেয়েছে। এইটা খেয়ে তাদের যে স্বাস্থ্যহানি হবে, এইটা সরকারের হতে দেওয়া উচিত না। এটা অবশ্যই এটা খুব মানে আপনি বলছেন যে আই এগ্রি, বাট এটা একটা পপুলিস্ট আর কি একটা বয়ান হয়ে গেল। কিন্তু রিয়েলিটি যেটা হলো, এইটার জন্য আমি ফিল করি এজ এ কমিউনিকেশন স্টুডেন্ট, এবং আমি যেহেতু নিবিডি নিয়ে কাজ করি, সেটা হলো আমাদের যে ডিফেক মিডিয়া, এআই নিউজ এবং প্রোপাগান্ডা ইন্ডাস্ট্রি যেভাবে রেজ করেছে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি, মোবাইল অ্যান্ড সোশ্যাল মিডিয়া, আমাদের মনোজগতের ডিজিটাল লিটারেসি তো ওইভাবে ডেভেলপ করে নাই। সো মানুষ ফেক নিউজকে বিশ্বাস করে, শেয়ার করে, গ্রহণ করে। আমি অনেক দায়িত্বশীল মানুষকে সেটা শেয়ার করতে দেখেছি, ট্রাস্ট মি। আমি বলি একজন কি একটা ইন্টারন্যাশনাল মিডিয়ার সাংবাদিককেও পর্যন্ত আমি শেয়ার করতে দেখেছি। মানে অনেক উচ্চ শিক্ষিত সেন্সিবল লোককে এগুলা শেয়ার করছে, এবং এই শেয়ার করার ধরন 2-3টা। কেউ কেউ এটাকে বিশ্বাস করে শেয়ার করে, কেউ কেউ বিশ্বাস না করেও প্রতিপক্ষকে ঘায়াল করবার জন্য শেয়ার করে, আরেকটা চতুর শেয়ারকারী আছে, তারা এটাকে শেয়ার করে, উপরে লেখে সত্য নাকি এরকম। আমি কথা বলবে তো আমি শেষ করতে চাচ্ছিলাম। সো এইটার জন্য আমরা অভিযোগ না করে যেটা আমার করতে হবে, দেখুন আপনার সব অর্জন উই পোকায় খেয়ে ফেলবে। আপনার বড় ঘর থাকবে, বড় ঘর, কাঠের ঘর, সুন্দর বাতাস আসবে, কিন্তু যদি উই পোকা, ইঁদুর যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, এটা আপনার স্ট্রাকচারকে এমনভাবে দুর্বল করবে যে অল্প হওয়াতে ভেসে যাবে। আপনি আপনার 18 কোটি মানুষকে যদি ডিজিটালি লিটারেচার না করতে পারেন, এখন তো আগের মানুষ, আমরা ছোটবেলায় প্রেম করতাম কেমনে? প্রেমপত্র লিখতাম, 2 মাস পরে যেয়ে পৌঁছাবে, তারপর সে হাসলো না কাঁদলো এইটার অপেক্ষা করতে করতে আমাদের 2 মাস চলে যেত। এখন এই তো মুহূর্তের মধ্যে তুই দিবি কিনা বল, মানে তো হচ্ছে তুই কি বলিস আমারে বল। সো সিচুয়েশন চেঞ্জ, টাইম চেঞ্জ, মানে জগৎ পরিবর্তন হয়েছে। এখন এই 18 কোটি মানুষকে আপনি উন্নয়ন দেবেন ঠিক আছে, বাট আপনি যেটা আপনার এভরিডে ডিল করতে হবে, ডিজিটাল লিটারেসি রেট যদি আপনি ইনক্রিজ করার নিউ মিডিয়ার ভূমিকা না রাখেন, আপনি যদি এদিকে নজর না দেন, প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো কি কার্যকর ভূমিকা রাখছে? আসলে 6 মাস গেল তো আমার মনে হয় যে তারা নিশ্চয়ই ভাববে যে না কিভাবে এটা সাস্টেইনেবিলিটি। আমি যেটা দেখলাম যে একটু আপনার একটা বিষয় বলতে হয় যে ডিজিটাল লিটারেসি না থাকার দায়টাও কি আসলে বিরোধী পক্ষ কিংবা এনসিপি জামায়াতের উপর চলে আসছে কিনা? কেন, মানে আমি যদি বলি আমার নিজের ঘরের কথা, আমার আম্মু মানে উনি রিটায়ার্ড একজন সরকারি কর্মকর্তা ছিলেন আর কি। উনি ধরেন ঘুম থেকে উঠে আমাকে বলে যে নাহিদ তো পালাই গেছে,
হ্যাঁ, আমরা বললাম, কোথায় দেখলা? বলে ফেসবুকে আসলো, মানে তোমাদের এখন কি হবে? উনি প্রত্যেকদিন সকালে ওনার মনে হয় যে এনসিপি নাই। হ্যাঁ, তো এই জায়গায় কিন্তু উনি একটা খুবই মানে কি বলবো মানে দায়িত্বশীল জায়গা এবং জায়গা থেকে উনি মানে ওনার মানে অন্তত ফেসবুকের অ্যালগোরিদম মানে পুরোপুরি এই প্রোপাগান্ডা দিয়েই আসলে তৈরি। এনসিপি কে ভালোবেসে দুঃস্বপ্ন দেখেন, দুঃস্বপ্ন না, realistic না না না, দুঃস্বপ্ন। এই না এনসিপি কে তো আসলে আমার ঘরের মধ্যে অনেক এনসিপি সমালোচক আছে, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। বাট হচ্ছে এই হচ্ছে ব্যাপার, কারণ দেখেন শোনেন, আমাদের খুবই মধ্যবিত্ত পরিবার থেকে আমরা আসছি, আমরা সবাই সবার বাসায় তো খুব এরকম না যে রাজনীতি করার ক্ষেত্রে খুব অ্যামিয়েবল এনভায়রনমেন্ট নাই সবার ক্ষেত্রে। তবে আমি একটু বলি, সেটা হচ্ছে যে বিরোধী দলের উপরে বর্তানোর থেকে গুরুত্বপূর্ণ, হ্যাঁ এটা আমি অস্বীকার করব না, এই জায়গাতে এই যে সোশ্যাল মিডিয়ার একটা পিয়ার প্রেশার তৈরি করা, এইটা আমি একটি বড় রাজনৈতিক দলের এই দায়টা আছে। এটা নির্বাচনের আগে বলেন এবং আমি ডাকসু নির্বাচনের আগে আরও অনেক বেশি ভালোভাবে ফিল করেছি, এবং দে হ্যাভ ভেরি মাচ ইনভেস্টমেন্ট অন দিস। সো এই জায়গায় একটা খেলা চলে, কিন্তু অবভিয়াসলি এটাকে বিএনপি ছাড়া আর কোন বড় দল আছে? জামায়াত। বিএনপি বলছেন না, বিএনপি ছাড়া আর কে আছে? এখন বিষয়টা হচ্ছে বিএনপি স্যার আর কে আছে? জামাত। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়াতে এনসিপি না, তাদের বিএনপি স্যার জামাত। অবশ্যই বড় দল তো আমরা এখন হতে পারি না, দোয়া করেন আমরা যাতে হই। এখন বিষয়টা হচ্ছে যে এই কিন্তু এইটা তো খুবই একটা অদ্ভুত ব্যাপার যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বনাম এই যে আমাদের যিনি রাষ্ট্রপতি ক্যান্ডিডেট অলি আহমেদ, এখন এইটা যদি এখন ওখানে আসলে বেশি দেখানো হয়, এখানে যেখানে 2/3 মেজরিটি আছে, তারপরেও এটা তো আসলে একটা খুবই একটা ফ্যালাসি এবং খুবই হাস্যকর। না, আমার প্রশ্নটা ছিল এরকম যে এই যে দেখানো, যারা দেখালো সেটার দায় কি আসলে এনসিপির কিনা? এনসিপি কেমন করে হয়? কিন্তু এনসিপি তো ওনাদের সোশ্যাল কথায় মিডিয়া, যেটা আমি বুঝতে পারলাম, খানিকটা মনে হচ্ছিল যে এটার দায়টাও আপনাদের দিকেই যাচ্ছে। এমনিতেও কিন্তু শব্দ সেন্সিপির, হ্যাঁ এমনিতেই শব্দ সেন্সিপির, আপনি যা যা বলবেন শব্দ সেন্সিপির, এটা আমরা স্বীকার করি, মানে যাই হবে বাংলাদেশে যত খারাপ হবে শব্দ সেন্সিপির, এটাতে আমরা স্বীকার করি। হ্যাঁ, আমরা ওরকমই ভাই, মানে এটা ইন্টারিম সরকারের সময় থেকে দেখছি তো, 5 আগস্ট পরবর্তী সময় থেকে শব্দ এনসিপির। এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, তারপরেও আমাদের একটু মানে ভাইরা হচ্ছে একাডেমিক জায়গা থেকে বিশ্লেষণ করলেন, কিন্তু আমি একটু বলি যে আমরা আপনার কি মনে হয় যে যারা বিরোধী দল তারা কি এই যে নানান ধরনের শক্ত কথা বলা, সমালোচনা করা, এর মাধ্যমে কি চায়? তারা চায় সরকার আসলে যে ভুলগুলো করছে সেগুলো যাতে না করে। এখন দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি খুব সাদাসিধা জীবনযাপন করেন এবং উনার একটা গুড জেস্চার আছে, এবং সেটা একটা মোটামুটি জাস্টিন ট্রুডোর মতো খুব ফিটফাট, খুব ভাল লাগে আর কি। তো এই জিনিসটা আছে, এবং উনি কম কথা বলেন, উনি কটু কথা বলেন না, এই জিনিসটা দিয়ে আসলে আমার জীবনযাপনের উপরে কি প্রভাব পড়ছে এটা তো আমাদের দেখতে হবে। এখন ধরুন সাতক্ষীরার শ্যামনগরের গাবুড়া ইউনিয়নের আসিয়া বেগমের কি লাভ হইলো? এটাতে খুব বেশি লাভ হয় না। এবং দেখেন, আমি যদি বলি যে ফ্যামিলি কার্ডের কথা, একেবারে তৃণমূল থেকে আসি, ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে আপনি যখন বলবেন যে ফ্যামিলি কার্ডকে একটা আপনারা পজিটিভলি দেখাচ্ছেন, এখন আমি যদি বলি ফ্যামিলি কার্ডের ব্যাপারে যে লুটপাট, হরিলুটের কথা যদি বলি, তাহলে আপনারা বলবেন যে এটা ন্যারেটিভ। না, অফকোর্স নট। এখন এই পুরোপুরি তথ্য সংগ্রহ, কার্ড তৈরি, অ্যান্ড্রয়েড ট্যাব ক্রয়, কার্ড অনুষ্ঠান, কার্ড বিতরণ অনুষ্ঠান, প্রচারণা, বিজ্ঞাপন সবকিছু মিলায়ে 1629 কোটি টাকা। সেটি ধরেন আপনারা সংবাদ সম্মেলন করে প্রমাণ সহ কি প্রকাশ করেছেন কিংবা করার প্রমাণ উদ্যোগ কেন? নিয়েছেন? এটা তো আপনাদেরই মানে সেটি ধরেন মিডিয়া নিজের মতো করেছে, কিন্তু আপনি যেভাবে ফ্যাক্ট হিসেবে দাবি করলেন, মিডিয়ার ক্রেডিবিলিটি নাই, মানে না, সেই মিডিয়ার রেফারেন্সটাই কি আপনারা আপনাদের সংবাদ সম্মেলন উল্লেখ করেছেন কিনা? সংবাদ সম্মেলনে কেন? আমি তো বলছি এখানেও তো একটা, এটাও তো একটা মিডিয়া, তো আমি তো বলছি এখানে আমরা সবাই বলছি সবার জায়গা থেকে। এবং দেখেন, এটার একটা খুব গুরুত্বপূর্ণ চালাকি আছে এই জায়গা থেকে। আমরা দেখেছি কায়সার কামাল সাহেব, যিনি এখন স্পিকারের দায়িত্ব পালন করছেন, উনিও বলছে যে এই ফ্যামিলি কার্ড কারা পাচ্ছে, আমার এলাকায় তো কোথায় কেউ পাচ্ছে না। উনি বিএনপির মানুষ, তো এনসিপি বললে ন্যারেটিভ মনে হয়, উনিও বলেছেন। সুতরাং এই জায়গায় যে দুর্নীতি হচ্ছে বা যেটা আসলে সত্যিকার অর্থে পাওয়ার কথা, সেই জায়গায় সবাই পাচ্ছে না। এবং এটার একটা চালাকি হচ্ছে সামনে স্থানীয় সরকার নির্বাচন, এই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা সবসময় বলি, এরকম অনেক বিএনপির যারা নেতাকর্মী তারা আসলে এই যে বিভিন্ন অনেক উপজেলায় হামলা ভাঙচুর নানান কিছু, এই ফ্যামিলি কার্ডের সুমারিতে কেন তাদের লোককে রাখা হলো না? এবং আপনি দেখেন সরকারি কর্মকর্তারা, ইউএনওরা এখানে হুমকির সম্মুখীন হচ্ছে। নারী ইউএনও, তাকে বলা হচ্ছে যে একদম ঝেঁটিয়ে বিদায় করে দিব, তারপরে তাকে জিব্বা কেটে নিব, নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছে। যদিও আপনারা এখানে রাজনীতির ভাষা খুঁজবেন না, এখানে শিষ্টাচার খুঁজবেন না, আমাদের সময় খুঁজবেন, কারণ শব্দ সেন্সিটিভ, সেটা অসুবিধা নেই, আমরা ওটা মেনেই নিচ্ছি। তো এই জায়গাগুলোতে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, এটাও কিন্তু ন্যারেটিভ না, এটা কিন্তু ফ্যাক্ট, আমরা আপনাদের পত্রপত্রিকা থেকে পাচ্ছি। এবং দেখেন, আমি যদি একদম নাম ধরে বলি, প্রথম আলোর মতো একটা বড় দৈনিক, সে প্রথম
পৃষ্ঠায়, এটা ন্যারেটিভ কিনা শাহেদ ভাই বলবেন, কি বলে সাখাওয়াত ভাই বলবেন, সেটা হচ্ছে প্রথম পৃষ্ঠায় তারা একেবারে এভিডেন্স সহ চাঁদাবাজির চট্টগ্রামের রাঙ্গুনিয়া এবং হচ্ছে রাউজানে একেবারে কার শেল্টারে কে কিভাবে কোথা থেকে কোন বালুমহল দখল, কোন নদী দখল, কি দখল, এই সবে একদম ডিটেইল একটা রিপোর্ট করেছে। আপনারা নিশ্চয়ই এটাকে ন্যারেটিভ বলবেন না। সুতরাং আমার মনে হয় কি যে এই যে ফ্যাসিস্টের ভাষা বলছে বিরোধী দল, এই সব কথা না বলে আমার মনে হয় যে বিরোধী দল কিন্তু সরকারের কিন্তু একটা পার্ট। না হলে সংসদে সব দুজন একসাথে বসে কেন? আমরা তো সংসদে অনেক পজিটিভ ব্যাপার দেখেছি না, যে বিরোধী দলের যিনি নেতা তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছেন যে আমার এলাকায় এই সমস্যা, পরের দিনই তিনি যিনি প্রশাসক তাকে পাঠিয়ে দিচ্ছেন সেই জায়গায়। সুতরাং একটা তো সুন্দর সৌহার্দ্যপূর্ণ কথা বলার সংস্কৃতি কিন্তু আমরা পেয়েছি। তিনি তো আবার বাইরে বের হয়ে বলেন যে তছনছ করে ফেলবো, আঙুল চুষবো নাকি। শুনেন, ঘটনা হচ্ছে কি, আমাদের আসলে কান নিতে পারছে না এই যে এই সমালোচনাগুলো, কারণ 17 বছর তো এগুলো শুনে নাই। 17 বছর বাংলাদেশের মানুষ শুনেছে যে হ্যাঁতে হ্যাঁ মেলানো বিরোধী দল এবং সরকারি বিরোধী দল। এখন আপনারা যদি বলেন এই সরকারি গৃহপালিত বিরোধী দল আসলে হতে হবে, সেখানে আমার আসলে কিছু বলার নাই। সংসদে না করে বাইরে কেন ভাষা ব্যবহার বাইরে দেখেন, যখন এখন তো সংসদ অধিবেশন চলছে না, সংসদ অধিবেশন শুরু হবে 27 তারিখ থেকে। তাছাড়াও কি একটা দলের কি দলীয় কর্মসূচি থাকবে না? অবশ্যই থাকবে, এবং বিভিন্ন সময় এই সমালোচনাগুলো আমাদের বলতে হবে। আপনারাও আমাদের বলেন যে এই জায়গাগুলোতে সরকারকে প্রশ্ন করেন। দেখেন, খুব মজার ব্যাপার, এটা বলে আমি শেষ করব। এই যে ভাই বলছেন যে মিডিয়া আসলে ন্যারেটিভ তৈরি করছে, মিডিয়া এখানে আপনাদেরই দায়ী করছে। দেখেন, এই এত মিডিয়া, আমি এটা বলতাম ওনাকে, কিন্তু পরে সোশ্যাল মিডিয়া চলে গেছে। আচ্ছা, মিডিয়া আসলে কারা দখল করেছে এটা নতুন করে আজকে বলার কিছু নাই, আপনারা সবাই জানেন। হ্যাঁ, যেহেতু মিডিয়ার বিষয় আমি বলি নাই, মিডিয়ার পার্টটা অমিট রাখতে পারেন। আমি বলছি সোশ্যাল মিডিয়া, নিউ মিডিয়ার কথা বলছি। ঠিক আছে, তাহলে আমি ওটা অমিট করলাম, ওটা বাদ দিলাম। আচ্ছা, এবং আমার এই আলোচনা শুনে মনে হচ্ছে কি জানেন, বিরোধী দল ক্ষমতায়। এবং আমরা কিন্তু কিছুদিন আগে দেখেছি খুবই অদ্ভুতভাবে যে ইশরাক ভাই উনি কিন্তু মাঠে আন্দোলন করেছে, যে বিরোধী দলের বিরুদ্ধে আর কি আন্দোলন করেছে মাঠে। সুতরাং আমার মাঝে মাঝে মনে হয় যে এখনো এই ইন্টারিম সরকারের একটা ন্যারেটিভ তো ছিল যে ইন্টারিম সরকার চালায় হচ্ছে জামাত এনসিপি। এখন আমার মনে হয় বিএনপি সরকারও কি জামাত এনসিপি চালায় কিনা, এটা মনে হয় একটু খুঁজে দেখা দরকার জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর। ধন্যবাদ মনিরা শারমিন। শান্ত ভাই, আপনাকে এবার একটু অন্য প্রসঙ্গে নিয়ে যাই। অনেকগুলো কথাই বলেছেন, এগুলো আসলে সারাদিন ধরে আপনারা খণ্ডন করার সুযোগ আছে, কিংবা বিভিন্ন ন্যারেটিভ আপনি এটার এগেইনস্টে দিতে পারবেন। আমার প্রশ্ন হচ্ছে, বাজারে নতুন করে একটা ন্যারেটিভ আমরা দেখতে পাচ্ছি যে সরকার এবং দল হিসেবে বিএনপি কি দলে কি সরকার বিলীন হয়ে যাচ্ছে কিনা, কিংবা সরকারের মধ্যে দল বিলীন হয়ে যাচ্ছে কিনা, এরকম একটি প্রশ্ন উঠেছে। না, বিলীন হওয়ার প্রশ্ন তো থাকে, দুইটারই এক্সিস্টেন্সির একটা পর্যায়ে একটার মধ্যে একটা বিলীন হয়ে যায়। বেসিক্যালি এই মুহূর্তে দলীয় কার্যক্রমের তো কোনো অস্তিত্বই নাই বিএনপির। বিএনপি বলতে তো যে একটা রাজনৈতিক দল আছে, এবং এই দলের যে রাজনীতি আছে এইটা গত 6 মাসে পরিলক্ষিত হয় নাই। এরা সরকার নির্ভর হয়ে গেছে। বিএনপির উচিত তাদের অনেক ত্যাগী ভালো নেতারা যারা সরকারের এমপি মন্ত্রী হননি বা গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে নাই, কিন্তু দীর্ঘ 16-17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, অনেক যোগ্যতা আছে তাদেরকে দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সারা দেশে নতুন কর্মী সংগ্রহ, সদস্য সংগ্রহ, নতুনভাবে এই যে ন্যারেটিভের রাজনীতি কিভাবে মোকাবেলা করবে, নতুনভাবে মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করবে জাতীয়তাবাদে এবং নতুন দিনের রাজনীতির জন্য, কিভাবে তারা মোটিভেশনাল দিয়ে তাদেরকে ক্রিয়েটিভ পলিটিক্সে ইনভলভ করবে, কর্মসংস্থান বা অন্যান্য দিকে কিভাবে তাদেরকে ট্রেনিং করবে। সেটাই সরকারে আসার পরে সরকারের সব ফোকাসটা বিএনপির যারা সরকারে আছে ওই দিকে চলে গেছে, দলের সরকারমুখী হয়ে গেছে, এবং তারা নিজেরা নানান রকমের অনেক দিন ধরে তারা দুরবস্থার মধ্যে ছিল। কারো একটু আয় উন্নতি করার চিন্তা আছে, একটু ব্যবসা বাণিজ্য করার চিন্তা আছে, ওই দিকে ঝুঁকে গেছে। ফলে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখন একেবারে ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছে। সামনে যদি কাউন্সিল হয় এবং সেটাকে কেন্দ্র করে আসে, বরং আমি মনিরা শারমিনের একটা কথায় খুব মজা পেয়েছি, সেটা হলো বলছে সরকারের সমালোচনা করছে নাকি এই জন্য যাতে সরকার ভালো কাজ করে। তো মনিরা শারমিনরা ধরেন তারা এনসিপি তো বেসিক্যালি এখন ওয়ান কাইন্ড অফ পলিটিক্যাল পরগাছা, প্যারাসাইট শব্দটা বললে আবার কেমন লাগে, রাজনৈতিকভাবে তারা পরগাছা, তারা জামাতের উপর ভর করে ইলেকশন করে এবং আছে, ফলে জামাতের সমস্ত দায়
তাদের উপর বর্তায়। তো জামাত ভালো করলে তাদের ভালো, জামাত খারাপ করলে তাদের খারাপ। তারা একটু কেন বলে না যে জামায়াত, এই যে যশোরের কেশবপুরে যে সমকালের হেডলাইন যে জামাত নেতারা ভুয়া তালিকা করে প্রকৃত ইমাম খাদেমদের বাদ দিয়ে নিজেদের নেতাদের তালিকা করে নিয়েছে। জামায়াতের নেতার চিটাগাঙে জামায়াতের নেতার গুদামে 13 বস্তা কৃষকের বীজ পাওয়া যায়, যেটা বিলি করে নাই। জামায়াত ধর্মের টিকিট বিক্রি করে, তাই আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়। সেই জামায়াতের নতুন করে ইদানিং যেইভাবে নারীকে অপদস্থ করা, ধর্ষণ করা, তারপরে প্রলোভন দেখানো এবং নাবালিকাকে চাকরির প্রলোভন দেখিয়ে এমপিরা পর্যন্ত এক্সপ্লয়েট করে কিভাবে পাওয়ার, এবং কি তারা অবৈধভাবে নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তাকে প্রেগনেন্ট করে গর্ভপাতে বাধ্য করার যেসব নিউজ আসছে, এবং তারা এতিমদের জন্য মাদ্রাসার সাইকেল যাচ্ছে, জামাতের নেতা তার নাতির জন্য ওই সাইকেল নিয়ে যাচ্ছে। একজন এমপি তার নিজের মেয়ের নাম 2 বার লিখে 20,000 টাকার লোভ সামলাতে পারে না, সরকারি গরিবের অনুদান এমপির মেয়ের নামে নিয়ে নিচ্ছে। এইরকম যে অসংখ্য ঘটনাগুলো যে ঘটছে, সেগুলো যদি দেখতাম যে এনসিপির নেতারা একটু সমালোচনা করে তাদেরও উপকার করছে, এখন তারা জামাতের উপকারী না সেজে বেশি বেশি যখন বিএনপি বা এই সরকারের উপকারী সাজছে, তখন এই উপকারীর আড়ালে তারা কি বয়ান তৈরি করছে বা কি ন্যারেটিভ তৈরি করছে, সেই প্রশ্নটা তো সামনে আনা দরকার। শান্ত ভাই, থ্যাংক ইউ আপনাকে। আমরা আসলে আলোচনা শেষ মুহূর্তে চলে এসেছি। যে অনেকগুলো জামায়াতের বিষয়ে তিনি কথা বলেন, এবং সবগুলোতে যদি আমি যে বিষয়গুলো নিয়ে তিনি বলেছেন সবগুলোতে দেখেছি জামায়াত ব্যবস্থা নিয়েছে। জামায়াত ব্যবস্থা নেওয়ার পর আসলে তাদের সহযোগী হিসেবে এনসিপি সেই জায়গায় মানে তাদের সমালোচনা করতে পারে কিনা? পারে, সব দোষ এনসিপি। এটা তো নিশ্চয়ই না, ইটস নট অ্যাবাউট দোষ। আমরা দেখেছি যে এনসিপির ব্যাপারে ওই জামাতের ব্যাপারে এনসিপির একটা অন্যরকম মানে আছে, নীরবতা আছে। আমার নীরবতা আপনি নাই, এই কারণে আপনাকে কি বলে, আপনি পার্লামেন্টে যেতে পারেন নাই হয়তো, নাহলে আপনি পার্লামেন্টে থাকতেন। ওই তো আরেকজন গেছে, উনি হাফ জামাতের বললে, জামাতের একজন নেতাও বলেছে আপনি তো হাফ জামাতে হাফ এনসিপি। তো আমরা জামাতের ব্যাপারে দেখছি এই জায়গাগুলো। এখন আমি সব বিষয়কেই আমি একটা মানে একদম ঢালাওভাবে বলবো না। মনিরা বললেন যে না, ফ্যাসিস্টের ভাষাকে আমরা সমালোচনা করতে পারবো না। এখন শেখ হাসিনা তারেক রহমানকে কুলাঙ্গার বলে, দেশে আসে না কেন বলে যেই ভাষা ব্যবহার করেছিলেন, আমরা তো আমাদের জীবদ্দশায় আমরা কোনো এমনকি জামাত ইসলামে এই ভাষা ব্যবহার করে নাই, প্রশ্ন করেছেন, কিন্তু তার এলাই রাশেদ প্রধান বলেছেন তো, তাই না? এবং তাকে সসম্মানে রাখাও হয়েছে, তাকে ইয়ে করা হয় না, এটাকে কি বলে, নোটিশ দেওয়া হয় না, নো ইউ ক্যান নট ইউজ দ্যাট, এমপি পদে দেওয়া হয়েছে। সো এগুলা তো ফ্যাসিস্টেরই ভাষা, এটা তো এমন না যে অন্যরা তৈরি করেছে। এই ধরনের বিষয় আছে। আবার দেখতে হবে যে ওই যে আরেকটা ছেলেকে বহিষ্কার করছে এনসিপিতে, কি জানো, ওই দরবেশ, নয়া দরবেশ বলে বলা হয় একটা ছেলেকে, তানবীরকে। সো আমি বলবো মিক্সড, এমন না যে আমি ঢালা অভিযোগ করছি। সো এই জায়গাগুলোতে বিপরীতে আপনি বলেন তো বিএনপির কোন এই ভাষায় কথা বলছেন বিরোধী দলকে? আমরা প্রত্যাশা করছি রাজনৈতিক বয়ান পাল্টা বয়ান কিংবা ন্যারেটিভ পাল্টা ন্যারেটিভের খেলা অবশ্যই চলবে, কিন্তু সেটি যেন কোনোভাবে রাজনৈতিক যে সহনশীল কিংবা শুদ্ধ পরিবেশ সেটিকে মানে বিব্রত না করে, নষ্ট না করে, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।